নমস্কার। আমি এন.কে মণ্ডল আপনাদের সামনে উপস্থিত গল্প নিয়ে। আজকের গল্প আলিফ লায়লা আরব রজনী, পার্ট 29। তবে কথা না বাড়িয়ে গল্পটি শুরু হোক। এক সময় এক নামজাদা সওদাগর ছিল। তার নাম আয়ুব। আয়ুবের দুটি সন্তান, একটি ছেলে আর একটি মেয়ে। ছেলেটির নাম ঘানিম আর মেয়ের নাম ফিতনা। দুজনেই দেখতে শুনতে বড় চমৎকার। যেমন তাদের ধবধবে ফর্সা গায়ের রং, তেমনি তাদের চাঁদপনা গড়ন, দেখলে চোখ জুড়িয়ে যায়। আইয়ুব মারা যাবার সময় তার বিশাল বিষয় সম্পত্তি। এমন সময় রাত্রি ভোর হয়ে এলো। শাহরাজাদ গল্প থামিয়ে চুপ করে বসে রইল। ৩৭তম রজনীর দ্বিতীয় প্রহরে আবার সে শুরু করল। ছেলে মেয়েদের জন্য বিশাল বিষয় সম্পত্তি রেখে আইয়ুব একদিন মারা গেল। দুই ভাই বোন দেখল ১০০ গাঁট সিল্কের কারুকার্য করা মূল্যবান কাপড় আর ১০০ বয়াম গোলাপের নির্যাস। এগুলো সবই বাগদাদে পাঠাবার জন্য বাঁধাসাধা হয়ে গিয়েছিল। সেখানকার বাজারে বিক্রি করা হবে, এই ছিল উদ্দেশ্য। কিন্তু আইয়ুব তার এই অর্ধ সমাপ্ত কাজটুকু আর শেষ করে যেতে পারল না। তরুণ ঘানিম ঠিক করল বাগদাদে যাবে, বাবার ব্যবসায় মন দিয়ে করবে। বাগদাদে বাবার বহুকালের ব্যবসা, ওখানে বাবার বহু চেনা জানা আছে। নিজের পরিচয় দিয়ে সামনে দাঁড়ালে সকলেই সাধ্য মতো সাহায্য করবে। এই ভরসায় মা ও বোনকে রেখে একদিন বাগদাদের পথে রওনা হয়ে গেল সে। বাগদাদে এসে সব আগে সে একখানা বাড়ি ভাড়া নিল। শোবার ঘরখানা বেশ ঝকঝকে তকতকে, দামি আসবাবপত্রে সাজানো গোছানো। সঙ্গে লাগোয়া গুদম ঘরটা বেশ বড় সড়ো। উটের পিঠ থেকে নামিয়ে ঘরে ভরল মালগুলো। তারপর তালা চাবি বন্ধ করে শহর পরিক্রমায় বেরিয়ে পড়ল ঘানিম। শহরের যে যে অঞ্চলে বড় বড় দোকানপাট আছে ঘুরে ঘুরে দেখল। সবারই সঙ্গে গায়ে পড়ে আলাপ পরিচয় করল। তার বাবার পরিচয় দিতে অনেকেই বেশ খাতির যত্ন করল। সবারই কাছে তার বাসার ঠিকানাপত্র রেখে এলো। উদ্দেশ্য, যার প্রয়োজন বাসাতে এসেও মালপত্র দেখে শুনে সওদা করে নিয়ে যেতে পারে। পরদিন সকালে খানদাসের শৌখিন কাজ করা সিল্কের থান নিয়ে সে বাজারে এলো। বাহারি কাজ দেখে প্রথম দোকানদারই পছন্দ করে নিল। ঘানিম দেখালো প্রতি থানে ২ দিনার লাভ হয়েছে সে। পরদিনও আবার কয়েকটি থান নিয়ে বাজারে গেল। সেগুলোও চটপট বিক্রি হয়ে যায়। এইভাবে একটা বছর কেটে গেল।
ঘানিমের কাপড়ও যেমন বাজারের সেরা, তেমনি তার গোলাপের নির্যাসও 16 আনা খাঁটি। কোনো মালই পড়ে থাকলো না, এক এক করে সব বিক্রি হতে লাগলো এবং ভালো লাভ দিয়েই বিক্রি হলো। একদিন বিকেলে বাজারে গিয়ে ঘানিম দেখল সব দোকানপাট বন্ধ, এমনকি বাজারে ঢোকার সদর ফটকটাও তালা দেওয়া। কি ব্যাপার, কিছুই বুঝতে পারে না সে। আজ তো কোনো পরবের দিন না, তবে তবে কেন সব বন্ধ? একজন পথচারীকে জিজ্ঞেস করতে বলল, বাজারের খুব নামজাদা এক দোকানের মালিক মারা গেছেন আজ। তাকে নিয়ে সবাই মিলে মিছিল করে গেছে গোরস্থানে। ঘানিম ভাবল তারও যাওয়া উচিত, কারণ ব্যবসাদারদের এই সব সৌজন্য খুব দরকার। গোরস্থানের পথে দ্রুত হেঁটে চলল সে। কিছু দূর যেতেই দেখল বড় মসজিদের সামনে নামানো হয়েছে মৃতদেহটা। একটু পরে প্রার্থনা শেষ হলে আবার উঠানো হলো শব। ঘানিমকে পেয়ে দোকানদাররা খুব খুশি হলো। বিদেশি হয়েও সে তাদের কাজের সময় এসেছে। কবর দেওয়া শেষ হতে অনেক রাত হয়ে গেল। ঘানিমের ভয় করতে লাগলো। বাসাতে তার দ্বিতীয় কোনো লোক নাই, অথচ চোর ডাকাতের উপদ্রব যথেষ্টই আছে। যদি তার ঘরের তালা ভেঙে চুরি করে নিয়ে যায় সব মালপত্র। ঘানিম দ্রুত পা চালিয়ে বাসার দিকে এগোতে থাকে, কিন্তু কিছু দূরে গিয়ে আর এগোতে সাহস পায় না। সামনে একটা বাদাবন পেরোতে হবে। শেয়াল, পেঁচা, হোদল প্রভৃতি নানা রকম জন্তু জানোয়ারের ডাক শুনতে পেল। ঘানিম দাঁড়িয়ে পড়ে। অচেনা অজানা জায়গা, রাতের বেলায় এদিকে সে কখনো আসেনি। না জানি কোন বাঘ ভাল্লুকের আস্তানায় গিয়ে পড়বে সে। দারুণ ভয় করতে লাগলো তার। এখন সে কি করবে, কি করে পৌঁছবে তার বাসায়? আর তাছাড়া যাবেই বা কোথায়? কালো লম্বা মতো কি একটা বস্তু যেন তার দিকে এগিয়ে আসতে থাকে। ঘানিম ভয়ে এক পা করে পিছু হটতে থাকে। তারপর পিছন ফিরে দৌড়। দৌড়ে যে কোথায় যাবে তার হদিশ জানা নাই। উদ্দেশ্যবিহীনভাবেই দৌড়তে দৌড়তে একসময় একটা ছোট্ট গোরস্থানে এসে ঢুকে পড়ে। একটু আগে সে তার মালপত্রের চিন্তায় অস্থির হয়ে পড়েছিল। এখন কিন্তু সেসব চিন্তা ভাবনা উবে গেছে। আপন প্রাণ বাঁচানোর সমস্যাটাই এখন সবচেয়ে বড় তার কাছে। কোনো এক বড় লোক পরিবারের ব্যক্তিগত সমাধি ক্ষেত্র, গুটি কয়েক মাত্র কবর, মাঝখানে বেশ বড় রকমের একটা গম্বুজ, পাশেই একটা নারকেল গাছ, আর এপাশে সান বাঁধানো একটা চবুতরা। ঘানিম রাতটা এখানে কাটিয়ে দেবে বলে চবুতরার উপরে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসে না। একটু পরে দেখতে পেল একটা লণ্ঠনের আলো শহরের প্রধান ফটক ছাড়িয়ে ক্রমশ ঘানিমের দিকেই আসছে।
ভয়ে শিউরে ওঠে সে। কি করবে, কোথায় লুকোবে ভেবে পেল না। এখন যদি দরজা খুলে বাইরে পালাতে যায়, নির্ঘাত ধরা পড়ে যাবে ওদের হাতে। উপায়ান্তর না দেখে নারকেল গাছ বেয়ে উপরে একেবারে মাথায় উঠে গেল সে। আলো আরো নিকটবর্তী হলে গাছের মাথায় বসে ঘানিম দেখল তিনটি নিগ্র, একেবারে দৈত্যের মতো দেখতে। একটা বিরাট বড় বাক্স দুজনে মাথায় করে বয়ে আনছে, আর একজনের হাতে একটা লণ্ঠন আর একখানা কোদাল। ফটকের সামনে এসে লণ্ঠনটা উঁচু করে তুলে ধরে একটা নিগ্র আশ্চর্য হয়ে বলল, কি ব্যাপার সবার? সন্ধ্যাবেলা আমরা দেখে গেলাম দরজা খোলা, আর এর মধ্যে ভিতর থেকে বন্ধ করল কে? সবাব জবাব দিল, তাই তো, আমার মনে হচ্ছে কাফুর ভেতরে লোক আছে। তৃতীয় নিগ্রোটার নাম বুখাইত বলল, তোদের যেমন বুদ্ধি, মালিক দরজা খুলে রেখে দেবে তোমাদের, আর তোমরা এসে দিব্যি মরাটা তুলে ফেলো আর কি। অপর দুজন বলে, দূত, আবল তাবল বকছিস খালি। মালিকের খেয়ে দে কাজ নাই, সে এই গোরস্থানের দরজা বন্ধ করতে আসবে? বুখাইত বলে, বিশ্বাস না হয় ভেতরে ঢুকে দেখো, নিশ্চয় কেউ পাহারায় আছে। আর এও ঠিক, আমাদের হাতের আলো দেখার পর সে নারকেল গাছের মাথায় উঠে লুকিয়ে পড়েছে। ঘানিম ভাবল, আর কোনো বাঁচার উপায় নাই, এক্ষুনি ওরা ভিতরে ঢুকবে, নারকেল গাছে উঠে তাকে হিড় হিড় করে টেনে নামাবে। তারপর আর ভাবতে পারে না সে। ওই তিনটি সুদানি নিগ্রোর হাতে তার জানটা আজ যাবে। একমাত্র আল্লাহ ভরসা, তিনি ছাড়া আর কেউই তাকে বাঁচাতে পারবে না। দুই নিগ্র সবাবকে বোঝানোর চেষ্টা করল, সবাব, তুই দেওয়ালটা টপকে ওপারে গিয়ে দরজা খুলে দে, তোকে সবচেয়ে চর্বিওয়ালা মাংসগুলো দেব। সবাব বলল, আমাকে কি তোমরা এতই হাদা পেয়েছ? তার চেয়ে এসো একসাথে মিলে বাক্সটাকে দেওয়ালের মাথায় তুলে ওপারে ফেলে দিই। কিন্তু অন্যজন রাজি হলো না। না না, সে হয় না, বাক্সটায় ভেঙে চুরমার হয়ে যাবে। সবাব মাথা নাড়ে, তা ভাঙতেও পারে বটে। আবার ওদিকটাও ভাবো, আমরা হয়তো ভেতরে ঢুকে দেখলাম আর এক মস্তান তার সাঙ্গ পাঙ্গ নিয়ে আমাদের জন্যই বসে আছে, তখন তাদেরও ভাগ দিতে হবে। ওরা দুজনে দেওয়াল টপকে ভিতরে ঢুকে ফটক খুলে দিল। সবাব আলো দেখালো, আর ওরা দুজনে বাক্সটাকে টেনে ভিতরে ঢুকিয়ে আবার দরজাটা বন্ধ করে দিল। একজন হাঁপাতে হাঁপাতে বলল, কি শালা, লম্বা পথ, ফুরোতে চাই না। বোঝা গেল অনেকটা পথ বাক্সটা বয়ে নিয়ে আসতে হয়েছে। তারপর কসরত করে দেওয়াল টপকে ভিতরে ঢুকেছে, তাই তাদের হাঁপ ধরে গেছে। একজন বলল, দাঁড়াও, আগে একটু জিরিয়ে নিই, তারপর গর্ত খোঁড়া যাবেক্ষণ। একজন সবে এখন সবে মাঝরাত্রি, সকাল হতে ঢের বাকি। আর একজন বলল, তাই এই মাঝরাতে শুয়ে শুয়ে তো আর জিরানো ঠিক হবে না শালা।
শালা ঘুমিয়ে পড়লেই চিত্তির, একেবারে সকাল হয়ে যাবে। আর একজন বললে, তার চেয়ে গল্প বলো, নিজের নিজের খোঁজা হবার কাহিনী। এসব বলি আমরা তিনজন, তাতে আয়েসও হবে, গল্পও শোনা যাবে, অথচ ঘুমও আসবে না। বাকি দুজনে সায় দিয়ে বলল, খুব ভালো বলেছ, আজ আমরা নিজেদের নিজের কাহিনী বলবো, কি করে আমরা খোঁজা হলাম সেই কাহিনী। এই সময় শাহরাজাদ দেখল রাত্রি প্রায় শেষ। গল্প থামিয়ে চুপ করে বসে রইল সে। ৩৮তম রজনী। শাহরাজাদ আবার কাহিনী শুরু করে দিল। সেই তিনজন সুদানি নিগ্রো তাদের খোঁজা হওয়ার কাহিনী বলবে বলে ঠিক করল। প্রথমে শুরু করবে সবাব। আমার তখন সবাব বলতে শুরু করলো। আমার তখন বয়স মাত্র 5। সেই সময় বাগদাদের বাজারে এনে বিক্রি করে দিয়ে যায় আমার বাবা মা। সুলতানের প্রাসাদে দ্বাররক্ষী আমাকে কিনে নিয়েছিল। তার নিজের একটি 3 বছরের মেয়ে ছিল। আমি যেমন ঘরদোরের কাজ করতাম, তেমনি তার খেলার সাথীও ছিলাম আমি। আমি তাকে গান শোনাতাম, নাচ করাতাম, মজার মজার গল্প করতাম। মোট কথা সে ছিল আমার নিত্য সহচরী। এইভাবে আমার বয়স যখন 12, তখন ওর 10। একদিন আমি একটা বাগানে নির্জন নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে গুলতি দিয়ে পাখি তাক করছিলাম। এমন সময় মেয়েটি এসে পিছন থেকে আমার চোখ চেপে ধরল। আমি তখনই বুঝেছি, কিন্তু না বোঝার ভান করে ওর হাতটা চেপে ধরে বললাম, কে? কিন্তু মেয়েটা জবাব দেয় না। আমার পিঠের সঙ্গে ওর বুকটা আরো সেটে আরো শক্ত করে চেপে ধরে আমার চোখ দুটো। আমি ওর সারা হাত দুটো বাহু পর্যন্ত হাত বোলাতে থাকি। কি নরম আর মসৃণ সুডৌল ওর বাহু। আমার পিঠে ওর বুকের ছোট ছোট স্তন দুটি পিষ্ট হতে থাকলো। কেমন যেন শিহরণ খেলে গেল আমার শরীরে। বোধ হয় মেয়েটারও ওই একই দশা হয়ে থাকবে। সেও আমাকে ছাড়ে না, আমিও তাকে ছাড়তে চাই না। এইভাবে কয়েক মুহূর্ত কেটে গেছে। এবার আমি ওর বাহু ছাড়িয়ে গলায় হাত বোলাতে থাকি। তারপর হাতখানা ক্রমশ নিচের দিকে নেমে যেতে থাকে। এমন সময় মেয়েটা খিলখিল করে হেসে আমার হাত ছাড়িয়ে নিয়ে ছুটে দৌড় মারে, কিন্তু বেশি দূর যায় না। একটা বিরাট মোটা গাছের গুড়ি পড়েছিল, তার উপরে গিয়ে শুয়ে পড়ে সে। আমিও ছুটতে ছুটতে গিয়ে তার উপরে হুমড়ি খেয়ে পড়ি। তারপর শুরু হয় ধস্তাধস্তি, কামড়া কামড়ি, খামচা খামচি। ও আমার ডান হাতের বাহুতে এমন জোরে দাঁত বসিয়ে দিল যে রক্ত বেরিয়ে গেল। আমি ছেড়ে কথা কইবার ছেলে নই, দিলাম ওর ঠোঁটটা কামড়ে। ও আমাকে এলো পাথড়ি কিল চড় ঘুষি মারতে লাগে। আমার বেশ ভালোই লাগছিল। ওর ছোট্ট নরম হাতের মার আমার বেশ আরামই লাগছিল।
এমন সময় একটা কাণ্ড ঘটল। আমি আলতো করে ওর কোমরটা আমার দেহের কাছে এনে নিতেই আবার ছুটে পালাবার চেষ্টা করলো, কিন্তু আরো ক্ষিপ্রতায় ওর বুকে হাত ঢুকিয়ে চেপে ধরলাম সেমিজটা, আর সঙ্গে সঙ্গে দুফালা হয়ে ছিঁড়ে গেল। সেই প্রথম দেখলাম ওর দেহে সবে যৌবনের জোয়ার আসতে শুরু করেছে। লজ্জায় ও দু হাত দিয়ে বুকটা ঢাকবার ব্যর্থ চেষ্টা করতে লাগল। আমি তখন হাসছি। ওর চোখে দেখলাম এক আদিম হিংস্রতা। এক মুহূর্ত, তারপরে ও ঝাঁপিয়ে পড়ল আমার উপর। ওর এই আচমকা আক্রমণের জন্য তৈরি ছিলাম না। টাল সামলাতে না পেরে চিৎপাত হয়ে পড়ে গেলাম। তারপর আমার ইজেরটা ধরে এমন জোরে একটা হ্যাচকা টান মারল যে পড়াত করে ছিঁড়ে ওর হাতের মধ্যে চলে গেল একটা টুকরো। আর সেই মুহূর্তে নিশ্চল নিথর পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল সে। অপলক চোখে দেখতে থাকলো আমার ছেঁড়া ইজেরটার দিকে। আমিও নির্বাক, নিশ্চল। তারপর আকাশে ঝড় উঠল। কালো মেঘে ঢেকে গেল সারা দুনিয়া। ভয় হলো, এখন ওই প্রবল বর্ষণ শুরু হবে। হলোও তাই। সেই প্রথম বর্ষণেই সব ভেসে গেল। বাড়ি ফিরে গেল সে ভয়ে ভয়ে, জামা ছেঁড়া, রক্তের দাগ। ওর মার সন্দেহ হলো, ভালো করে পরীক্ষা করে বুঝলো মেয়ের সর্বনাশ করে এসেছে। মায়ের কাছে কিছুই গোপন করতে পারল না সে। ওর মা আমাকে কিছু বলল না, কারণ বকাবকি করতে গেলে লোক জানাজানি হয়ে যাবে। তাছাড়া মেয়েটার বাবা ছিল ভীষণ কড়া লোক, হয়তো আমার সঙ্গে তার মেয়েটাকেও কেটে ফেলবে। ওর মা শাদির পাত্র খুঁজতে লাগলো। একটা নাপিতের ছেলের সঙ্গে অনেক আগে থেকেই কথাবার্তা হয়েছিল। এবার পাকাপাকি শাদির তারিখ ঠিক হয়ে গেল। মেয়ে বায়না ধরল, আমি সঙ্গে না গেলে সে শাদি করবে না। তখন ঠিক করা হলো আমাকে খোঁজা করে মেয়ের সঙ্গে পাঠানো হবে। একদিন নাপিত ডেকে আমাকে খোঁজা করা হলো। এর মাসখানেকের মধ্যেই শাদি হয়ে গেল তার। ওর দেখাশোনা করার জন্য আমিও গেলাম ওর শ্বশুর বাড়ি। সেইখানে আমার জীবনের বেশি সময় কেটে গেছে। তারপর একে একে মেয়েটির বাবা, মা এবং স্বামী মারা গেল। আমি চাকরি পেলাম সুলতানের প্রাসাদে। সেই থেকে ওখানেই আছি। এই হলো আমার খোঁজা হওয়ার কাহিনী। এবার কাফুর, তুমি শোনাও তোমার কিস্সা। কাফুর বলতে থাকে, আমার বয়স তখন সবে 8। ওই বয়সে আমি মহা ধড়িবাজ হয়ে উঠেছিলাম। আমার মতো অসৎ এবং মিথ্যেবাদী সে তল্লাটে ছিল না কেউ। এমন কায়দা করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতাম, শুনে লোকের আক্কেল গুড়ুম হয়ে যেত। তবে একটা গুণ ছিল আমার, আমি তখন মিথ্যা কথা বলতাম না। বছরে মাত্র একটাই মিথ্যা বলতাম, এবং সেইটা বড় জব্বর। তার জন্য আমার কত মালিকের কত যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে তার ইয়াত্তা নেই। এইভাবে একবার এক মালিকের সঙ্গে মিথ্যে রসিকতা করতে গিয়ে আমি আমার পুরুষ অঙ্গ হারিয়ে খোঁজা হয়েছিলাম। সেই কাহিনী এখানে সংক্ষেপে শোনাচ্ছি তোমাদের। তখন আমি এক সওদাগরের হেফাজতে কৃতদাস কেনা বেচাই তার ব্যবসা। আমার আগের মালিক তার কাছে বিক্রি করে গেছে।
এবার সে আমাকে নিলামে তুলল। দাম উঠল 600 দিরহাম। আমার নতুন মালিক সওদাগরের হাতে গুনে গুনে 620 দিরহাম দিল। 20 দিরহাম দালালি। সওদাগর আগেই বলে দিয়েছিলেন, কাজে কর্মে আমি দারুণ চৌকস, শুধু একটাই দোষ আমার, বছরে মাত্র একবার মিথ্যা কথা বলা। এই দোষের কথা জেনে শুনেই আমার মালিক আমাকে কিনে নিয়ে এল। নতুন জামা কাপড় দিল, ভালো দেখে শোবার আস্তাবল দিল। মোট কথা খাওয়া পড়ার ব্যবস্থা বেশ ভালোই করেছিল। মালিক আমাকে ভালোভাবে কাজ করার জন্য অনেক বোঝালো। মিথ্যে কথা বলা মহাপাপ, দোজকে যেতে হয়। সুতরাং কোনো কারণেই যেন আমি মিথ্যা কথা না বলি। কিন্তু ওদের ভালো কথা কি আর আমার ভালো লাগে? মুখে বললাম, না না, আর কখনো মিথ্যা বলবো না। কিন্তু মনে মনে শয়তানি প্যাঁচ খুঁজতে থাকলাম। এইভাবে 6 মাস কেটে গেল। মালিক ভাবল তার উপদেশে কাজ হয়েছে, আমি সুবোধ বালক হয়ে গেছি। একদিন সকালে মালিক বলল, কাফুর, চলো আজ এক জায়গায় যাব, অনেক লোক আসবে, খানাপিনা নাচ গান খুব হবে সেখানে। মালিক আমাকে শহরের বাইরে অনেক দূরে এক বাগান বাড়িতে নিয়ে গেল। এক এক করে মালিকের বন্ধু বান্ধব আসতে শুরু করলো। মালিক আমাকে বলল, কাফুর, একটা মস্ত ভুল হয়ে গেছে, এখন কি করা যায়? আমি বললাম, কি করতে হবে বলুন? তুই আমার খচ্চরটা নিয়ে বাড়ি চলে যা। আলমারির মাথায় 10 জোড়া তাস কিনে রেখেছি, ওগুলো জলদি নিয়ে আয়, তা না হলে আসর জমবে না। আমি ঘাড় থেকে নেমে বললাম, আপনি কিছু ভাববেন, আমি ছুটে যাব আর ছুটিয়ে আসব। খচ্চরটা ছুটিয়েই বাড়ি চলে এলাম। হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বাড়ির ভিতরে ঢুকলাম। মালকিন, তার 2 মেয়ে, 2 ছেলে সবাই ছুটে। কি ব্যাপার, কাঁদছিস কেন? আমি কোনো জবাবই দিইনি, আরো জোরে এনিয়ে বিনিয়ে কাঁদতে থাকি। ওরে বাবারে, কি হবে রে, কি করে আমি সে কথা বলবো রে? আমার মালিক চিৎকার করে উঠল, কাফুর, কি হয়েছে বলো? মালিক মারা গেছে। মালিক মারা গেছে? হ্যাঁ মালকিন, মালিক মারা গেছে। ছেলে মেয়ে বউ সবাই একসঙ্গে কোকিয়ে উঠল। কি হয়েছিল? কি করে মারা গেল? আমি তখন বানিয়ে বললাম, বাগান বাড়ির পাঁচিলের ওপর উঠে একটা শরবতী লেবুর ডাল থেকে লেবু পাড়তে গিয়েছিল মালিক। হঠাৎ বেসামাল হয়ে নিচে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গেই সব শেষ। এখন কি হবে মালিক? কান্না রোল উঠল সারা বাড়িতে। পরনের জামা কাপড় ছিঁড়ে টুকরো টুকরো করতে লাগলো সবাই। ঘরের দামি দামি বাসনপত্র ছুঁড়ে ছুঁড়ে ভাঙতে লাগলো। চেয়ার টেবিল আলমারি সব বাইরে বের করে পিটিয়ে পিটিয়ে ভাঙা হলো। খাট পালঙ্ক লেপ তোশকে আগুন ধরিয়ে দেওয়া হলো। দেওয়ালে আলকাতরা লেপে দেওয়া হলো। মোট কথা, বাড়ির মালিক মারা গেলে যা যা করে শোক প্রকাশ করতে হয় তার কিছুই বাদ রাখা হলো না। এরপর চিরাচরিত প্রথা অনুসারে বোরখা খুলে মাথার চুল এলোমেলো করে কাঁদতে কাঁদতে রাস্তায় ছুটতে লাগলো। দুপাশের বাড়ির লোকজন বেরিয়ে এসে সমবেদনা সান্ত্বনা জানাতে লাগলো। কি করবে বাছা, সবই আল্লাহর খেলা, তার বিধান মেনে নিতেই হবে। মালকিন বলল, ওরে কাফুর, আমাকে সেই বাগান বাড়িতে নিয়ে চল রে বাবা।
গোর দেবার আগে তাকে একবার শেষ দেখা দেখে আসি। পাড়াপড়শিরা বলল অপঘাতে মারা গেছে, কোতোয়ালিতে খবর পাঠানো দরকার, কোতোয়াল সাহেব না যাওয়া পর্যন্ত কবর দেওয়া যাবে না। মালকিনকে সঙ্গে নিয়ে তারা কোতোয়ালের উদ্দেশ্যে রওনা হলো, আর সেই ফাঁকে আমি গেলাম বাগান বাড়িতে। শাহরাজাদ দেখলো রজনী অতিক্রান্ত, গল্প থামিয়ে সে চুপ করে বসে রইল। আজকের মতো আরব্য রজনী এই পর্যন্তই সমাপ্ত। আগামীকালের জন্য অপেক্ষায় রইল। ধন্যবাদ।